আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো সবাই? আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। এটা তোমাদের কি অ্যাসাইনমেন্টের কাজ শুরু হয়েছে আবার? জি মিস। আচ্ছা, তোমাদের ইংলিশে অ্যাসাইনমেন্ট কয়টা দিলো? মিস দুইটা, সেকেন্ড উইকে একটা দিয়েছিল, ফিফথ উইকে একটা। আচ্ছা, ফার্স্ট পেপার থেকে কোন ইউনিটটা ধরেছিল? মিস অবশ্যই। ফার্স্ট অ্যাসাইনমেন্টে ফার্স্ট ইউনিট থেকে দিয়েছিল, আর সেকেন্ড অ্যাসাইনমেন্টে সেকেন্ড ইউনিট থেকে দিয়েছে। আচ্ছা। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা এর আগে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে আমাদের লেসন 4 পর্যন্ত ছিল, তাই না? দ্য স্টোরি অফ লিপি, এটা আমরা পড়েছিলাম। আচ্ছা, আর হচ্ছে লেটস বিকাম স্কিলড ওয়ার্কফোর্স, সেটাও পড়েছিলাম। আচ্ছা, তাহলে আমাদের আজকে কি বাসায় একটা পড়তে বলেছিলাম, সেটা হচ্ছে লেসন ডি। এখানে দেখো ডি তে বোধহয় আছে তোমাদের লেসন 5 এর। লেসন 5 এর ডি নাম্বার যে ইয়াটা আছে আমাদের টেক্সটটা, সেটা কি পড়া হয়েছিল? মনে হয় না। এটা রিড হোয়াট মিস চৌধুরী সেজ টু হার স্টুডেন্টস অ্যাবাউট লার্নিং ইংলিশ। এটা তো পড়া হয়নি, তাই না? জি মিস। আচ্ছা, এইটা তাহলে এক কাজ করো, এখান থেকে আমরা আজকে শুরু করবো। এটা আমাদের কেউ একদিন একটু রিডিং করা শুরু করো, কে পড়বা বলো? আমাদের আগে কিন্তু বলা আছে যে 8টা ইউনিটের আসলে কমসে কম করে হলেও 25 থেকে 30, মানে 30টার মতো লেসন, এই এতগুলো লেসন মানে কমপ্লিট করা কোয়াইট টাফ। যার কারণে আমাদের আগে লেসন গুলো আমরা শেষ করে নিয়ে তারপর আমরা যে কাজগুলো আছে সেগুলো করবো। মিস আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখানে আমাদের কি পড়বা এটা? ম্যাম পেজ কত? 56। ম্যাম আমি পড়তে চাই। আচ্ছা, পড়ো। মিস ডি পড়বো না? হ্যাঁ হ্যাঁ, ডি নাম্বারটা। ওকে মিস। Today, there are many jobs where you need English. This is because the world has become smaller. Vast distances are shortened by speedy transports. We can talk to a person thousands of kilometers away on the phone or the internet, so we can communicate with the whole world easily. English has made this communication easier. There are many countries in the world with many languages, but to communicate with them, you cannot use all the languages. So you need a common language that you can use with more or less all the people in the world. English is that common language. You can talk to a Chinese toy maker, a French artist, an Arab ambassador, or a Korean builder in one language, English.
English for us in Bangladesh is all the more important. As we have seen earlier, we are too many people in a small country. So if you learn English, you have the best opportunity to find a good job, both within and outside the country. And that is good news for millions of our unemployed youths. But Miss, we learn English for 12 or 14 years, yet we do not find good jobs, says Rumi. She then tells the class about what happened to her brother. Could you please tell us why? Rumi asks. This is a very important question, Rumi. We should learn how to use English both orally and in writing for doing things as needed in our work, such as communicating with others at personal, social, national, and international levels. But unfortunately, at the moment we are learning English mainly for our exams, continues Miss Chaudhuri. Remember, English can greatly help you become skilled workers. But where and how can we learn such kind of English, Miss? Asks Ratan. Miss Chaudhuri says, we can learn English both in and outside the classroom. Besides your textbooks and the radio, television, newspapers, magazines, computers, and other supplementary materials will greatly help you. During our classroom activities, we'll see how we can learn English. থ্যাংক ইউ। তোমরা যে টেক্সটে পড়লা, এই টেক্সটের যেই বিষয়বস্তু, সেই বিষয়বস্তুটা কি তাহলে? কিভাবে দৈনন্দিন জীবনে ইংলিশ শেখা যায়? কিভাবে দৈনন্দিন জীবনে ক্ষেত্রে ইংলিশটা শেখা যায়, প্লাস হচ্ছে ইংলিশের ভূমিকাটা কি, তাই তো? জি মিস। একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু পড়াশোনার মাধ্যমে যে কাজটা করি, আমরা কিন্তু একটা দক্ষতা অর্জন করার চেষ্টা করি। আমরা বলি যে আমাদের শিক্ষার মাধ্যমে আমাদের যে দক্ষতাগুলো অর্জন হয়, সেই দক্ষতাগুলোর মাধ্যমে আমরা কিন্তু প্র্যাকটিক্যালি কোনো কাজ কিন্তু করি না। আমাদের প্র্যাকটিক্যাল আছে সায়েন্সে, যেহেতু যারা সায়েন্সে আছো তারা কিন্তু দেখবা যে তোমাদের যে প্র্যাকটিক্যাল হয়, ফিজিক্স, কেমিস্ট্রি বা হচ্ছে এখন ম্যাথেরও প্র্যাকটিক্যাল, তো যে সমস্ত প্র্যাকটিক্যাল হয় আসলে চাকরিতে কিন্তু ওই ধরনের প্র্যাকটিক্যালের কিন্তু কোনো ভ্যালুস নাই। ঠিক আছে, কারণ চাকরিতে যদি আমি বলতে চাই তাহলে কিন্তু আমরা ইংলিশ লিটারেচারে যা পড়ে আসছি, আমি এখন ইংলিশের টিচার, কিন্তু আমরা ইংলিশের যে লিটারেচার গুলো পড়ে আসছি, কিন্তু সেই লিটারেচার গুলো কিন্তু আমাদের এখানে তেমন ভাবে কিন্তু সাহায্য করতেছে না। ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু এখানে অনেক বড়, দেখো তোমরা এখন ক্লাস 9-এ, তোমরা ক্লাসে বলা যায় একেবারে নার্সারি থেকে, প্লে থেকেই ইংলিশ পড়ে আসতেছি, আমরা সবাই প্লে থেকে ইংলিশ পড়ে আসি, কিন্তু তারপরেও দেখা যায় কি যে আমাদের মধ্যে একটা ঘাটতি থাকে। সেই ঘাটতিটা কি? সেটা হচ্ছে কি আমাদের কাজের সাথে আমাদের পড়ার পাঠ্য বিষয়ের অনেক কিছু কি থাকে, অমিল থাকে। অমিল থাকে বলতে হচ্ছে আমরা যা পড়ি তা আমাদের বাস্তব জীবনে আমরা সবকিছু কাজে লাগাতে পারি না, সেটা একটা প্রবলেম। আর এটা হচ্ছে কি, দেখো আমরা যে পড়াশোনাটা করছি সেটা হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড, অর্থাৎ আমরা পরীক্ষা পাসের জন্য পড়াশোনা করি। এখন আমাদের পরীক্ষা পদ্ধতিগুলোতে যদি তোমাদের এরকম ভাইভা সিস্টেম যেগুলো আছে, যেগুলো প্র্যাকটিক্যাল তোমরা করে থাকো, প্র্যাকটিক্যাল যেমন আমরা 6-7-এ বর্তমানে আমরা পেয়ে থাকি, শুধু 6 এবং 7 স্পোকেনের একটা ব্যাপার আছে, যেখানে স্পিকিং টেস্টের জন্য তোমার 10 মার্কস থাকে, তারপরে হচ্ছে এখানে লিসেনিং এর জন্য 10 মার্কস থাকে, আর বাকি যেগুলো আছে 80 মার্কস, সেটা হচ্ছে রিডিং আর রাইটিং। তো 20 মার্কসটা রাখা হয়েছে শুধুমাত্র 6-7 এর ক্ষেত্রে, যেটা তোমরা এক সময় 6-7 পার করে যখন 8-এ চলে আসছো, 9-এ চলে আসছো, তারপরে কিন্তু আর সেগুলো কোনো ভ্যালুস নাই। তো পরীক্ষা থাকলে আমরা ভ্যালু দেই, পরীক্ষা না থাকলে কিন্তু আমরা কোনো ভ্যালু দিই না। এখন আমাদের এই স্কিল গুলো আমাদের যদি ছোটবেলা থেকে না আমরা চর্চা করি, না যদি শিখি, তাহলে কিন্তু সেগুলোর কোনো কি পাবো না, আমরা উপকারিতা পাবো না। ঠিক আছে, এখন আমাদের মধ্যে যে শাইনেস গুলো কাজ করে এখানে, যে অনেকে আমরা শাই ফিল করি, বলতে গেলে শাই ফিল করি, অন্যকে বলতে শুনলে আবার হাসি, কিন্তু নিজে বলতেছি না, অন্যকে বলার জন্য ইন্সপিরেশনও দেই না, আবার নিজেও এনকারেজ হই না। তো সেই ক্ষেত্রে কি করা যায়? সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা ঘাটতি থেকে যায়। এখন আমরা যদি পড়াশোনার মাধ্যমে সেই ঘাটতিগুলো দূর করতে পারি, অর্থাৎ আমাদের সিস্টেমে, এডুকেশন সিস্টেমে যদি আমাদের ইংলিশটাকে আরো যদি সুন্দরভাবে প্রয়োগ করা যায়, এমন ভাবে একটু সিস্টেম করে দিত, তাহলে কিন্তু আমরা বাধ্য হতাম ইংলিশটাকে প্র্যাকটিক্যালি ইউজ করার ক্ষেত্রে। ঠিক আছে, আমরা প্র্যাকটিক্যালি ইউজ করার ক্ষেত্রে বাধ্য না, যার কারণে আমাদের ইংলিশটা সেভাবে চর্চা হয় না। এখানে কিন্তু যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের প্রথমে কিন্তু শুরু করা হয়েছে চাকরির একটা ব্যাপার দিয়ে, যেখানে বলা হয়েছিল যে যার ভাই চাকরি পায়নি, শুধুমাত্র
ইংলিশ সুন্দর মতো বলতে পারিনি বা ইংলিশে সে প্রশ্নের সব উত্তর বুঝতে পারি নাই, কিন্তু সে স্টুডেন্ট হিসেবে ছিল খুবই ভালো। তার মানে আমাদের পড়া বা মুখস্থের যেই দৌরাত্ম্য বা মুখস্থের যেই জ্ঞান বা মুখস্থের যে গুণ, সেই মুখস্থ বিদ্যাটা আমরা খুব ভালো করে করতে পারি, কিন্তু আমরা নিজে থেকে বানিয়ে বা আমরা নিজে থেকে যে একটা সেন্টেন্স তৈরি করব বা নিজের চিন্তা করে সে কথাটাকে প্রকাশ করবো ইংলিশে, সেই জ্ঞানটা কিন্তু আমাদের ভিতরে নাই, কারণ আমরা সেই জ্ঞানের কোনো চর্চা করি না। ঠিক আছে, এখন আমাদের মুখস্থ বিদ্যা দিয়ে তো আমরা একটা রচনা মুখস্থ করে সুন্দর করে লিখে দিয়ে আসলে সেখানে হয়তো 10-এ আমি 8 পেতে পারি বা সর্বোচ্চ 9 পেতে পারি, ঠিক আছে। কিন্তু আমি যদি এখন একটা এমন বিষয়ে আমাকে বলতে বলা হলো যে বিষয়ে আমি সুন্দর করে কথাগুলো গুছিয়ে ইংলিশে বলতে পারলাম না, আমার মুখে আসতেছে না, আমি বলতে পারতেছি না, সেক্ষেত্রে আমাকে তখন নাম্বার কিন্তু ওরালি টেস্টে যে ওরাল টেস্ট, সেই টেস্টে কিন্তু আমাকে 0 দিয়ে দিবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের দেখতে হচ্ছে যে আমাদের রাইটিং এর মতো রিডিং এর মতো আমাদের স্পিকিং এবং লিসেনিং, তোমরা সবাই জানো যে আমাদের যে বাংলা ভাষা, আমরা বাংলা ভাষার মধ্যে আমরা কি আমাদের বাংলা ভাষার মধ্যে এটা আমাদের মাতৃভাষা, ঠিক আছে। বাংলা ভাষায় আমাদের কিন্তু কোনো লিসেনিং আর স্পিকিং এর যে ব্যাপারটা, সেটা কিন্তু আমরা জন্মগতভাবে ছোটবেলা থেকেই আমরা শুনে শুনে শিখে আসতেছি, বলতেছি। কিন্তু আমাদের যে ইংলিশের ক্ষেত্রে যে 4 স্কিলস আছে, 4টা যে স্কিল, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এই 4টা স্কিলস এর মধ্যে আমাদের রিডিং এবং রাইটিং আমরা স্কুল কলেজ লেভেলে যেভাবে করি, আমাদের লিসেনিং আর স্পিকিং এর ক্ষেত্রে আমরা কিন্তু পারিবারিকভাবে সেভাবে কোনো সাপোর্ট পাই না। অর্থাৎ আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা যতটুকু সাপোর্ট পাই সেটা আমাদের জন্য সাফিসিয়েন্ট না। অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে আমরা স্কুল বা কলেজে যতটুকু সময় আমরা স্পেন্ড করি, সেই 6 ঘন্টা বলো বা 7 ঘন্টা বলো, তোমরা কিন্তু হোল টাইম কিন্তু ইংলিশে কথা বলবা না। তোমাদের 40 মিনিটের যদি একটা ইংলিশ ক্লাস হয়, সে সময় হয়তো তোমরা কিছুটা কথা বলতেছো, কিন্তু ক্লাস শেষ হয়ে গেলে তোমরা তোমাদের পার্টিসিপেন্ট বা তোমরা তোমাদের ক্লাসমেটদের সাথে আবার সেই বাংলা ভাষাতেই চলে যাও। তো 40 মিনিটের জন্য যদি একটা ক্লাসে ইংলিশ কথা বলা হয়ে থাকে, তাহলে 10 বছর ধরেও যদি তুমি ইংলিশ পড়ো, ওই 40 মিনিটের ইংলিশ দিয়ে 10 বছরে কিন্তু কিছুই হবে না। এর জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইংলিশ শেখাটা একটা কন্টিনিউয়াস প্রসেস। সেটা তোমাকে স্কুলেও করতে হবে, সেটা তোমাকে বাড়িতেও করতে হবে, এবং এগুলো শেখার যে মাধ্যম, সে শিক্ষার মাধ্যমও কিন্তু এখানে বলে দিয়েছে। এখানে কিন্তু অনেক মাধ্যমে তুমি কিন্তু ইংলিশটা শিখতে পারো। ইংলিশ শেখা ইজি, বাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস, ইউ হ্যাভ টু ইউজ ইট। তুমি যদি ইউজ করো, তাহলে তোমার সেটা কি হবে, সেটা তোমার চর্চা হবে। তুমি যদি এখন ইউজ না করলে, তাহলে তোমার সেটা কিন্তু চর্চা হলো কিনা সেটা তুমি বুঝবা না। এখানে বলা হয়েছে কি, টুডে দেয়ার আর মেনি জবস ওয়্যার ইউ নিড ইংলিশ। এখন বর্তমানে যেহেতু এটা কম্পিটিশনের যুগ বলা যায়, ডিজিটাল যুগ, তো অবভিয়াসলি কম্পিটিশনের যুগ। এই যুগে আমাদের সবচেয়ে বেশি যে চাকরির ক্ষেত্রে প্রয়োজন হয় যে ল্যাঙ্গুয়েজটা, সেটা হচ্ছে ইংলিশ। দিস ইজ বিকজ দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিকাম স্মলার। এখন পৃথিবীটাকে কি করা হয়েছে, দেখো এখানে পৃথিবীটাকে এখন ছোট বলা হয়েছে, কারণ এখানে যোগাযোগ মাধ্যমটা এত প্রকার এটা প্রচার যেভাবে বেড়েছে বা যোগাযোগ মাধ্যম যেভাবে বেড়েছে, তাতে পুরো পৃথিবীটা কিন্তু হাতের মুঠোয় চলে আসছে। ভাস্ট ডিস্টেন্সেস আর শর্টেড বাই স্পিডি ট্রান্সপোর্ট। এখানে স্পিডি ট্রান্সপোর্ট বলতে যে দ্রুততম যে যানবাহন বা দ্রুততম যে যোগাযোগ ব্যবস্থা, এইটাতে পরিবহনের যে দ্রুততার কথা বলা হয়েছে, সেটা যে বিশাল যে দূরত্ব, সেটাও কি হয়েছে, শর্টেন্ড হয়েছে, কমে গিয়েছে। উই ক্যান টক টু এ পারসন থাউজেন্ডস অফ কিলোমিটার্স অ্যাওয়ে অন দ্য ফোন অর দ্য ইন্টারনেট। এই যে আমাদের নেটের মাধ্যমে, এই যে তোমরা বিভিন্ন জায়গায় বসে আছো, তোমরা তোমাদের বাসায় অবস্থান করছো, আমি আমার বাসায় অবস্থান করছি, ইন্টারনেটের সাহায্যে আমরা এখন ক্লাস নিচ্ছি। এই যে আমাদের যোগাযোগ ব্যবস্থা, এটা আমরা মোবাইল ফোনের মাধ্যমে একজনের সাথে কথা বলছি অনেক ডিস্টেন্সের তুলনায়, তো সেটা কিভাবে সম্ভব হয়েছে। এখন এখানে কি বলছে, সো উই ক্যান কমিউনিকেট উইথ দ্য হোল ওয়ার্ল্ড ইজিলি। এখন আমরা সহজে কি করতে পারি, সারা পৃথিবীর সাথে, সারা বিশ্বের সাথে কিন্তু আমাদের একটা যোগাযোগ হয়ে গেছে, যেটা আমরা সহজে করতে পারি। ইংলিশ হ্যাজ মেড দিস কমিউনিকেশন ইজিয়ার। এখন ইংলিশটা কি করেছে, এই যে আমাদের যোগাযোগ, সেই যোগাযোগটাকে আরো সহজ করেছে। দেয়ার আর মেনি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড উইথ many languages, but to communicate with them you cannot use all the languages. Obviously আমাদের বিশ্বের যতগুলো দেশ আছে, ততগুলো দেশের নিজস্ব ভাষা আছে, কালচার আছে, ঠিক আছে। এখন আমি যদি এখন এই সমস্ত বিশ্বের সমস্ত পৃথিবীর মানুষের সাথে, এই পৃথিবীর যে লোকগুলো আছে, দেশের যে মানুষগুলো আছে, তাদের সাথে যদি এখন কমিউনিকেট করতে চাই, তাহলে আমাকে এতগুলো ভাষা শিখতে হবে। এখন একজন ইংরেজের পক্ষে সম্ভব না বাংলা ভাষা শেখা, বা একজন ইংরেজের পক্ষে সম্ভব না আরবি ভাষা শেখা বা উর্দু ভাষা শেখা। তো সবার ভাষাটা শিক্ষা নেওয়াটা আসলে
আমি বাঙালি, আমার পক্ষে উর্দু শেখা এখন সম্ভব না, আরবি শেখা সম্ভব না, হিন্দি শেখা, হ্যাঁ হিন্দি শেখাটা সম্ভব, কারণ হিন্দিটা আমরা কি করি, হিন্দি আমাদের অনেক সুন্দর লিসেনিং হয় এবং দেখাও হয়, যে হারে আমাদের সিরিয়াল গুলো দেখা হয় এবং সে হারে আমাদের হিন্দি গান শোনা হয়, তাতে আমাদের হিন্দি যে ল্যাঙ্গুয়েজটা সেটা কিন্তু মোটামুটি আমাদের অনেকটা আয়ত্তে চলে আসছে। এখন তোমরা যদি চিন্তা করে দেখো, তোমরা যে পরিমাণ হিন্দি মুভি বা হিন্দি যে গানগুলো শোনো, সেই পরিমাণ যদি তোমরা ইংলিশ মুভি বা ইংলিশ গান দেখতা, তাহলে কিন্তু তোমাদের ইংলিশেরও সেন্সটা ওরকম হতো, কারণ এগুলো দিয়ে তোমরা কি করতে, তোমাদের লিসনিংটা হতো, তোমাদের ভোকেবটাও আরো উন্নত হতো। তো যাই হোক, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ভোকেব উন্নত হয়, কিছু কিছু ভাষার ক্ষেত্রে, আবার অনেক ভাষার ক্ষেত্রে কিন্তু উন্নত হয় না। তো এখানে আমাদের যে কি করতে হবে, আমাদের কমন একটা ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে, এখানে বলা হয়েছে কি, সো ইউ নিড আ কমন ল্যাঙ্গুয়েজ দ্যাট ইউ ক্যান ইউজ উইথ মোর অর লেস অল দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড। এখন পৃথিবীর মানুষের সাথে যাতে আমরা কম বেশি যোগাযোগ করতে পারি, সেজন্য আমাদের একটা কমন একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করার কথা বলা হয়েছে। এখন কমন ল্যাঙ্গুয়েজ সেটা কি হতে পারে, ইংলিশ। ইংলিশ ইজ দ্যাট কমন ল্যাঙ্গুয়েজ। ইংলিশ হচ্ছে সেই যোগাযোগের সাধারণ মাধ্যম। ইউ ক্যান টক টু এ চাইনিজ টয় মেকার, এখানে যে চাইনিজ টয় মেকার, এখানে টয় মেকার ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে তার জাতীয়তা, সে হচ্ছে একজন চাইনিজ। এ ফ্রেঞ্চ আর্টিস্ট, আর্টিস্ট এখানে ইম্পর্টেন্ট না, আর্টিস্টটা হচ্ছে একজন ফ্রেঞ্চ বা ফরাসি। অ্যান্ড আরব অ্যাম্বাসেডর, অ্যাম্বাসেডর হচ্ছেন একজন আরব। অর এ কোরিয়ান বিউজার ইন ওয়ান ল্যাঙ্গুয়েজ, ইংলিশ। এখানে এখানে যত জাতীয় মানুষের কথাই বলা হয়েছে, এখানে চাইনিজ বলো, ফ্রেঞ্চ বলো, আরব বলো, কোরিয়ান বলো, তাদের সবার সাথে আমি কিন্তু যোগাযোগ করতে পারছি একটা ভাষাতে, সেটা হচ্ছে ইংলিশে। তো ইংলিশ ফর আস ইন বাংলাদেশ ইজ অল দ্য মোর ইম্পর্টেন্ট। এখন বাংলাদেশের ক্ষেত্রে ইংলিশের গুরুত্ব কিন্তু আরো বেশি। As we have seen earlier, we are too many people in a small country. আমরা আগে দেখেছি যে আমরা ছোট্ট একটা দেশে অনেক মানুষ। So if you learn English, you will have the best opportunity to find a good job, both within and outside the country. এখন এখানে বলা হয়েছে, যদি তুমি এখন মানে ইংলিশ শেখো, তাহলে তোমার কিন্তু একটা ভালো সুযোগ আছে, খুব ভালো একটা চাকরি পাওয়ার, বোথ উইদিন এন্ড আউটসাইড দ্য কান্ট্রি। মানে হচ্ছে তুমি দেশের ভেতর এবং দেশের বাইরেও কি করতে পারবে, ইংলিশটা শেখার মাধ্যমে ভালো চাকরি পেতে পারো। একটা জিনিস খেয়াল করবে, কোনো জায়গায় যদি তুমি খুব কম্পিটিশনে যাও, দেখবা তোমার স্কুলে, আমাদের স্কুলে যদি আমরা 60 জন স্টুডেন্ট থাকি, আমাদের স্কুলের একটা শ্রেণীতে 60 জন স্টুডেন্টের মধ্যে রোল 1 কিন্তু একজন, রোল 2 কিন্তু একজন, রোল 3 কিন্তু একজন, এরকম 1 2 3 করে 7 পর্যন্ত যে তোমার স্টুডেন্টের সংখ্যাগুলো আসে, তাদেরকে মেধার অনুযায়ী এভাবে দেওয়া হয়, ঠিক আছে। এখন যারা খুব অল্প সংখ্যকের ভিতর, এই যে একটা দরিদ্রতম দেশ, এই দরিদ্র দেশের ভেতর সবার কিন্তু অপরচুনিটি হয় না ইংলিশ শেখার, ভালো স্কুলে পড়ার, ঠিক আছে, ভালো পরিবেশে পড়ার। কিন্তু যারা কিন্তু এই পরিবেশে পড়ার সুযোগ পায়, তারা কিন্তু সেই অপরচুনিটিটা নিতে পারে। তারা কি করতে পারে, তারা কিন্তু এই ভাষা শিক্ষার ব্যাপারে তারা কিন্তু আরো বেশি সচেতন হতে পারে। যার কারণে দেখা যায়, যদি আমাদের 16 কোটি বা 17 কোটি জনগণের মধ্যে কিন্তু সবাই 5 কোটিও যদি বলে থাকি, তাহলে কিন্তু খুব হায়ার এডুকেটেড অবস্থায় যে পৌঁছানো, প্লাস হচ্ছে একটা ভালো স্যালারির জব পাওয়াটা খুব কি হয়ে যায়, টাফ হয়ে যায়। এখন এত মানুষের ভিতরে এত কম মানুষের চাকরি ভালো জায়গা হওয়াটা খুবই টাফ, কারণ তারা কিন্তু সবাই ভালো অবস্থায় থাকে না। কিন্তু যারা ভালো অবস্থায় থাকে, তারা কি করে, তারা খুব ভালো শিক্ষা গ্রহণের সুযোগ পায়, ভালো জায়গায় ট্রেনিং এর সুযোগ পায়, তাদের গাইডলাইন ভালো পায়, তাদের আর্থিক সামর্থ্য অনেক ভালো থাকে, যার কারণে তারা দেশে এবং দেশের বাইরেও দেখা যায় যে তারা অনেক লেভেলে ট্রেনিং নিয়ে এসে তারা একটা ভালো চাকরি পায়। যার কারণে দেখা যায় যে আমাদের যে স্কুল গণ্ডির ভিতরে যারা আমরা পড়াশোনা করি, তাদের পারিবারিক গণ্ডি আমাদের যাই থাকুক, তাতে কিন্তু আমাদের সাপোর্টটা খুব বেশি একটা আমরা পাই না। অর্থাৎ আমাদের ফ্যামিলি সাপোর্ট থেকে যদি আমরা সেরকম ভাবে কিছু সাপোর্ট পেতাম, তাহলে আমাদের কি হতো, তাহলে কিন্তু আমাদের ইংলিশের উপরে আমাদের বেসিকটা আরো ভালো হতো। তাহলে আমাদের কি হতো, এটা আমাদের একটা দক্ষতা হিসেবে কিন্তু আমরা বুঝতে পারতাম যে হ্যাঁ, আমরা ইংলিশে দক্ষ, আমরা এই কাজটা, যে যে কাজে দক্ষ, তুমি খুব ভালো আর্ট করতে পারো, ঠিক আছে, কিন্তু তোমার মতো ভালো আর্ট কিন্তু আরেকজন করতে পারতেছে না। অর্থাৎ এখানে 30 জন স্টুডেন্টের মধ্যে কিন্তু 30 জনই আর্ট করতে পারে না। আর্ট করতে গেলে এখন এর মধ্যে যদি 10 জন খুব ভালো প্র্যাকটিস করে, ভালো টিচারের কাছে যায়, সে শুধু চর্চা করে, তাহলে তার আর্ট কিন্তু অনেক সুন্দর হবে। অবশ্যই তার 30 জনের আর্ট কিন্তু সমান হবে না। তো ওর মধ্যে থেকে বেস্ট বের করে তুমি আর্টে কিন্তু দক্ষ হয়ে গেলা, কারণ তুমি ট্রেনিং নিছো, তুমি চর্চা করছো, তোমার বাসায় পারিবারিক সাপোর্ট ওইভাবে দিয়েছে। এখন ইংলিশের ক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি স্কুল লেভেলে সবাই আমরা মোটামুটি
আমরা কি করতে পারি, হ্যাঁ ইংলিশে কথা বলতে পারি, যোগাযোগ করতে পারি, কিন্তু বাসায় একসময় দেখা যায় যে হ্যাঁ আমাদের মা বাবারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, বড় ভাই বোনরা বা আমি নিজেই বড়, আমার ছোট, কারোর সাথে আমি কথা বলতে পারছি না। তো সেক্ষেত্রে আমাদের পারিবারিক গণ্ডিতে দেখা যায় যে আমি কারোর সাথে কথা বলার সুযোগ পাচ্ছি না, কিন্তু স্কুলে আমি কিন্তু সেই সুযোগটা পাচ্ছি। কিন্তু তোমরা সেই সুযোগটা অনেক সময় দেখা যায় যে কাজে লাগাও না। তো আমাদের এখানে কিন্তু কোনো, তোমাদের যে এখানে ইংলিশের যে শিক্ষার কথা পরবর্তীতে বলা হয়েছে তুমি কিভাবে শিখবা সেটা সম্পর্কে হয়তো বা পরেও বলা হবে। তো এই যে এই কাজগুলো কিন্তু আমাদের প্রথম থেকে শুরু করতে হবে, কিন্তু আমাদের স্কুল গন্ডি থেকে। আমি যদি বলি হ্যাঁ বাসা থেকে শিখে আসো, তাহলে বাসা থেকে কিন্তু তোমার সব ইংলিশ শিখে আসাটা কোয়াইট টাফ। ঠিক আছে, কারণ আমার মাকে যদি আমি বলে থাকি, আমার মা কিন্তু এত শিক্ষিত না যে আমার মা আমাকে ইংলিশ শেখাবে। ঠিক আছে, এখন আমার চাচাকে যা বলতে পারবো না চাচা তুমি আমার সাথে ইংলিশে কথা বলো, কারণ চাচাও আমার এত শিক্ষিত না। তো সো আমি এটা, এটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, একটা ডিফারেন্ট জিনিস, মানে আয়ত্ত করাটা কতটা টাফ যদি সেটা সে চর্চা না করে থাকে, তার যদি সেই জ্ঞানটা না থাকে। তাহলে এখানে এখানে দেখো যে বলা হয়েছে যে সো ইফ ইউ লার্ন ইংলিশ ইউ হ্যাভ দ্য বেস্ট অপরচুনিটি টু ফাইন্ড আ গুড জব both within and outside the country, and that is good news for millions of our unemployed youths. এটা তো অবশ্যই আমাদের যত যুবক আছে যারা কাজ করতে পারছে না, বেকার, তাদের জন্য এটা খুশি সংবাদ। লক্ষ লক্ষ যুবকদের জন্য এটা একটা খুশি সংবাদ, কিন্তু তাদের তো সেই অপরচুনিটিটা থাকতে হবে। সবাই তো আর ট্রেনিং করতে পারবে না, সবার পক্ষে তো ট্রেনিং করা সম্ভব না। But miss, we learn English for 12 or 14 years, yet we do not find good jobs, says Rumi. এই যে আমরা 12 থেকে 14 বছর ধরে ইংলিশ পড়তেছি, কিন্তু তারপর আমরা কোনো ভালো চাকরি পাই না। She then tells the class about what happened to her brother. সে তখন তার ভাইয়ের ব্যাপারটা বললো। Could you please tell us why? কেন এটা এরকম হয়, আমাদের কি বলতে পারবেন? This is a very important question, Rumi. We should learn how to use English both orally and in writing for doing things as needed in our work, such as communicating with others at personal, social, national and international levels. এই যে চারটা লেভেলের কথা বলা হয়েছে, পার্সোনাল, সোশ্যাল, ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল। ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কথা আমি বাদই দিলাম। তোমাদের তো অন্তত পক্ষে লেভেলটা শুরু করা উচিত কোথা থেকে, পার্সোনাল এবং সোশ্যাল। আমরা কিন্তু এখন সোশ্যাল মিডিয়া খুব ইউজ করি, এই যে ফেসবুক বলতেছো, হ্যাঁ এই যে টুইটারে, এগুলো কত কিছু সোশ্যাল মিডিয়া আবিষ্কার হয়েছে। এখানে আমাদের কিন্তু বেশিরভাগ চ্যাটিং কিন্তু আমাদের, দেখো আমাদের কিন্তু কম্পিউটারের ভাষাটা কিন্তু ইংলিশ। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের কোনো বাংলা ভাষার কোনো স্কোপ নাই, কিন্তু আমরা কি করি, আমরা কিন্তু চ্যাট করি, সেই ইংলিশ লেটার গুলোকে দিয়ে দিয়ে কিন্তু আমরা বাংলা কথা বলি, কিন্তু আমরা সেখানে কথা বলছি, বাট আমরা কিন্তু ইংলিশে করে কোনো কথা বলছি না। কিন্তু আমাদের যে কাজটা করতে হবে সেখানে কিন্তু আমাদের ইউজ করাটা শিখতে হবে। উই শুড লার্ন, এখানে যে শুড কথাটা লেখা আছে, এই শুড কিন্তু একটা মডেলস, কিন্তু এই মডেলসটা দিয়ে কি বুঝিয়েছে, অবশ্যই করা উচিত, এটা অবশ্যই করা উচিত। এটা দিয়ে কিন্তু তোমার উড আর কুডের মতো কোনো ব্যবহার না, এই শুড দিয়ে কিন্তু অবশ্যই করতে হবে, যেটা কিন্তু মাস্টের সাথে যায়। তাহলে আমাদের উচিত কি, আমাদের শেখা উচিত হাউ টু ইউজ ইংলিশ বোথ ওরালি, কিভাবে মৌখিক ভাবে বলতে হয় এবং কিভাবে লিখতে হয়। আমরা কিন্তু লেখায় মাশাআল্লাহ খুব পারদর্শী, আমরা কিন্তু খুব সুন্দরভাবে লিখতে পারি, এবং সেটা মুখস্থ বিদ্যাটাই কিন্তু আমরা খাতায় সুন্দর করে লিখি। যখন আমাদের কোনো কোশ্চেন কমন পড়ে না, তখন কিন্তু আমাদের ওই আনসিন কোশ্চেনটা বা আনকমন কোশ্চেনটা লিখতে গেলে কি হয়, কষ্ট হয়। আমি একটা কথা বলি, তোমরা যখন স্টোরি রাইটিং এর ক্ষেত্রে কি হয়, তোমরা মুখস্থ বিদ্যা করে আসো, তোমরা প্রথম 3-4টা লাইন স্টোরি রাইটিং এর সময় মুখস্থ, হ্যাঁ ওটা থাকে, তারপর থেকে তোমরা মুখস্থ করা শুরু করো। কিন্তু তোমাদের কিন্তু স্টোরি রাইটিং এর ক্ষেত্রে এই ধরনের কিন্তু কোনো ধরা বাধা নিয়ম নেই। যে গল্পগুলো তোমাদের একদম কমন, যেগুলো একেবারে মানে চিরচরিত ভাবে সত্য বা সবসময় করা হয়ে আসছে, গল্প থেকে বলা হয়ে আসছে, সেই গল্পগুলো তোমরা কোনো চেঞ্জ করতে পারবা না। যেগুলো ইসপের গল্প আছে, মৌলিক যে গল্পগুলো আছে, সেগুলো চেঞ্জ করার কোনো অ্যাবিলিটি নাই। ঠিক আছে, কিন্তু তোমাকে যদি কোনো গল্প একটা গার্মেন্টস শ্রমিকের ক্ষেত্রে বলা হলো বা রোড অ্যাক্সিডেন্টের কথা বলা হলো, সেই ক্ষেত্রে কিন্তু তোমার উচিত কিন্তু ওই গল্পটাকে নিজের মতো একটা এন্ডিং দেওয়ার, কারণ তোমার গল্পটা কিন্তু শুরু করে দেওয়া আছে। কিন্তু মোস্ট অফ দ্য টাইম তোমরা কি করো, তোমরা গল্প মুখস্থ করো। তো এখন তোমাদের রাইটিং অ্যাবিলিটি কিভাবে হবে, তোমাদের রাইটিং অ্যাবিলিটিটা তো হবে কি শুধু মুখস্থ বিদ্যা, মুখস্থ পড়ে কি তোমরা সেটা লিখবা? তাহলে তোমার চিন্তা আর লেখার মধ্যে তো কোনো মিল হলো না। তাহলে তুমি চিন্তা করবা কিভাবে? তোমাকে ইংলিশে যদি ভালো করতে হয়, অবশ্যই তোমাকে ইংলিশে থিঙ্কিং করতে হবে, চিন্তা করতে হবে। ইভেন অনেকে বলে ইংলিশে নাকি স্বপ্নও দেখতে হবে, তাহলে নাকি ইংলিশ নিয়ে কথা বলা থেকে শুরু করে ইংলিশের সব ব্যাপারেই নাকি এক্সপার্ট হওয়া যায়। কিন্তু আমাদের আসলে সেরকম কোনো চিন্তা করার সময় নেই। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পার্সোনাল এবং সোশ্যাল মিডিয়া লেভেলে যদি আমরা, যদি অন্তত পক্ষে আমাদের যে
অন্ততপক্ষে আমাদের স্কুলেও যদি আগে ডিবেটের ব্যবস্থা থাকতো, সেটা যদি ইংলিশ ডিবেটের ব্যবস্থা থাকতো, তাহলে আমার মনে হয় তোমাদের জন্য আরেকটু ভালো হতো। অন্ততপক্ষে তোমাদের ওরাটরি অর্থাৎ বক্তৃতা করার সময় তোমাদের মুখের এই ভাষার যে স্পিড, সেটা কিন্তু সুন্দর একটা প্রকাশ পেত। আমাদের অনেক কিছু ঘাটতি আছে, আমরা কিন্তু অনেক কিছু করতে পারি না চাইলেও। তো যাই হোক, কিন্তু আমরা নিজেদেরকে যদি দক্ষ করতে চাই, এক্ষেত্রে আমাদের নিজেদেরকেই আগে আসতে হবে। এখন আমাদের সরকারের উপরে দোষ দিয়েও লাভ হবে না, বা স্কুলের উপর দিয়েও দোষ দিয়ে লাভ হবে না, কারণ আমরা সবাই একটা পরিবারে থাকি, এবং পরিবারের যারা আমাদের গাইডলাইন দেয়, আমাদের পিতামাতা, আমাদের বড়রা, তাদের কাছ থেকে সাহায্য নিয়ে, তাদের সাহায্যের মাধ্যমে কিন্তু আমাদের নিজেদেরকে দক্ষ করতে হবে। ঠিক আছে, এখন আমাদের আর কিছু করার উপায় নাই, নাহলে যে এরকমই হবে। আমাদের ভবিষ্যৎটা কি হবে, লেখাপড়া ঠিকই শিখতেছি কিন্তু আমরা দক্ষ হতে পারতেছি না। আমাদের অনেক ভালো ভালো সার্টিফিকেট আছে, কিন্তু এই সার্টিফিকেট দিয়ে আমরা ভালো চাকরি পাচ্ছি না। কারণ কি? কারণ আমরা ভালো ইংলিশ বলতে পারতেছি না, ভালো ইংলিশ বুঝতে পারতেছি না, ভালো ইংলিশ লিখতে পারতেছি না। আমাদের কমিউনিকেশন সিস্টেমটা আসলে ইংলিশের ক্ষেত্রে আমরা খুবই দুর্বল। এখানে বলা হচ্ছে, বাট আনফরচুনেটলি এট দ্য মোমেন্ট উই আর লার্নিং ইংলিশ মেইনলি ফর আওয়ার এক্সাম, যেটা সত্যি কথা, কন্টিনিউস মিস চৌধুরী, রিমেম্বার ইংলিশ ক্যান গ্রেটলি হেল্প ইউ বিকাম স্কিলড ওয়ার্কার্স। এখানে এই যে ওয়ার্কার্স কথাটা বলা হয়েছে, আমরা কিন্তু আসলে একসময় পড়াশোনা শেষ করে কিন্তু আমরা ওয়ার্কারই হই। অ্যাজ এ টিচার আই এম ওয়ার্কিং ইন আ স্কুল, ঠিক আছে, আমি স্কুলে কাজ করছি, কিন্তু আমি অবভিয়াসলি আই এম ওয়ার্কিং ইন স্কুল, দ্যাট মিনস আই এম আ ওয়ার্কার। আমি যেহেতু ওয়ার্ক করি একটা স্কুলে, সেহেতু আমি এখানে একজন ওয়ার্কার হিসেবে কিন্তু কাজ করতেছি। যেহেতু তোমরা পড়াশোনা করতেছো, ইউ আর অলসো আ ওয়ার্কার, বাট ইউ আর নট আর্নিং এনিথিং, এরকম কিছু তোমরা উপার্জন করতেছো না। সেক্ষেত্রে তোমরা ওয়ার্কার নাও, তোমরা স্টুডেন্ট, কিন্তু তোমরা পড়াশোনা নিয়ে কাজ করতেছো। কিন্তু এই পড়াশোনাটা শেষ করে তোমাদের এক সময় কি হতে হবে, স্কিলড ওয়ার্কার হতে হবে। আদারওয়াইজ কিন্তু দক্ষ ওয়ার্কার যদি তুমি না হও, তাহলে কিন্তু তোমাকে কোথাও অ্যাপয়েন্ট করবে না। বাট ওয়্যার এন্ড হাউ ক্যান উই লার্ন সাচ কাইন্ড অফ ইংলিশ মিস? এখন কোথায় আমরা শিখবো, কিভাবে শিখবো? Ask Ratan. Ms. Chaudhary says we can learn English both in and outside the classroom. এখানে দেখো স্কুলের কথা মেনলি বললো যে হ্যাঁ, আমরা স্কুলে শ্রেণীকক্ষের ভিতরে এবং বাইরেও শিখতে পারি। Besides your textbook, তোমাদের টেক্সট বুকের পাশাপাশি, besides বলেছে, তো টেক্সট বুক ছাড়াও তোমরা কি করতে পারো? The radio, television, newspaper, magazines, computers and other supplementary materials will greatly help you. এখানে অন্য আনুষঙ্গিক যে ব্যাপারগুলো বলা হয়েছে, যে উপকরণগুলোর কথা বলা হয়েছে, যেগুলো আমরা পাঠ্য বই, যেটা আমরা টেক্সট, যেগুলো আমাদের পড়তে বোরিং লাগে, এই বোরিং বইয়ের পাশাপাশি আমরা কি করতে পারি? রেডিও, টেলিভিশন, পেপার, তারপর হচ্ছে এখানে সাপ্লিমেন্টস, ম্যাগাজিন, তো ম্যাগাজিন, এগুলোতে আমরা কি ইংলিশে, এগুলো যদি আমরা পড়ি, তাহলে আমাদের কি হবে? ইংলিশের যে ভোকেব, আমি যদি শব্দই অর্থই যদি আমি না জানি, আমি শব্দ যদি আমি ওর অর্থটা না জেনে আমি সেটা প্রয়োগ না করতে পারি, আমার ভোকেব যদি আমি রিচ না করতে পারি, তাহলে আমি কথা বলবো কিভাবে? তাহলে আমার এগুলো জানতে হলে আমাদের কি করতে হবে? অবশ্যই আমাদের ভোকাবুলারিটা রিচ করতে হবে। আর আমরা সবাই সেন্টেন্স মেকিং জানি। আমাদের তো সবসময় গ্রামাটিক্যালি বলা হয় যে আমরা যে সেন্টেন্সকে যে 5 ভাগে ভাগ করা হয়েছে, অর্থবোধক ভাবে, অর্থগত দিক থেকে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা হয়েছে, সেটা আমরা সবাই জানি না? অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, এই যে আমরা সেন্টেন্সকে যে 5টা ভাগে যে আমরা প্রকাশ করি, এই প্রকাশ করার যে ধরনের এই স্ট্রাকচারটা আমরা সবাই জানি। অ্যাসার্টিভের স্ট্রাকচারটা কি জানি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ইন্টারোগেটিভের স্ট্রাকচারটা কি জানি? অক্সিলারি ভার্ব সামনে থাকে, সাবজেক্ট থাকে। আমরা এখন যদি গ্রামাটিক্যালি পয়েন্টগুলো চিন্তা করে করে করতে যাই, তাহলে আমাদের কি অবস্থা হয়ে যাবে? মাথা খারাপ হয়ে যাবে। এর জন্য কি করতে হবে? আমরা যদি এগুলো বেসিক্যালি জানি, তুমি যদি কোশ্চেন করা শিখো, where are you going, what are you doing, তখন কিন্তু সে অ্যান্সারটা ওভাবে তুমি I'm doing বা I'm doing something, I'm writing, I'm watching, I'm eating, এরকম করে কিছু বলতেছে। কিন্তু আমাদের এই কোশ্চেন গুলো আমরা এমন রুলস বেসিক হয়ে গেছে যে আমাদেরকে রুলস শিখতে হবে, তারপরে আমাদের অ্যান্সার দিতে হবে, কিন্তু আমাদের কিন্তু এই সিস্টেমটা ভুল। এখন বলা হয়েছে ডিউরিং আওয়ার ক্লাসরুম অ্যাক্টিভিটিস উই উইল সি হাউ উই ক্যান লার্ন ইংলিশ। এখন আমাদের যে অ্যাক্টিভিটিস গুলো থাকবে, সেই কাজের সময় আমরা শিখবো যে কিভাবে আমাদের ইংলিশ গুলো আসলে আমরা উন্নত করতে পারি। আচ্ছা, এখানে আমাদের যে কাজ হচ্ছে, এখানে আমাদের তেমন কোনো কাজ থাকে না, কিন্তু মাঝে মাঝে তোমাদের এই সমস্ত প্যাসেজ থেকে প্যাসেজ আসে। আর তোমাদের যে পরীক্ষার যে পদ্ধতি, সেই পরীক্ষা পদ্ধতিতে দেখা যায় যে তোমাদের যে প্যাসেজ গুলো থাকে, প্যাসেজ থেকে তোমাদের এমসিকিউ, এগুলো তোমাদের কোশ্চেন আনসার, এগুলো লিখতে হয়। প্লাস হচ্ছে তোমাদের সামারি লিখতে হবে, ইনফরমেশন ট্রান্সফার আছে, ট্রু ফলস আছে, অনেক কিছু আছে। তার মানে হচ্ছে আমাদের এখানে রিডিং যে আমাদের পার্ট, আমাদের টোটাল এক্সাম যে পার্টের মধ্যে আমরা রিডিং পাই এবং রাইটিং পাই, রিডিং এর মধ্যে আমরা যে প্যাসেজের যে ইয়াগুলো পাচ্ছি, সেখান থেকে আমরা এমসিকিউ পাচ্ছি, কোশ্চেন আনসার পাচ্ছি। ইভেন এই কোশ্চেন আনসার গুলো তোমরা অনেক সময় কি করো, হুবহু বইয়ের লাইন তুলে দাও। এমসিকিউটা কিন্তু এখানে ওয়ার্ড মিনিং, ভোকেবের উপর অনেক জোর দেয়। তোমরা 19-এ যখন যে পড়তেছো, তোমরা কিন্তু
এখন আর ওই 6, 7, 8 এর ধাঁচের কিন্তু তোমরা ভোকাবুলারি বা তোমাদের কোশ্চেন গুলো হবে না, এমন টাইপের কোশ্চেন থাকবে যেগুলো ওই কোশ্চেন গুলো দেখে তোমাদের বুঝতে কষ্ট হবে যে আসলে কোশ্চেনটা চেয়েছে কি, যে এটা আমি উত্তরটা লিখবো কোথা থেকে। এখন হুবহু কিন্তু বই থেকে ওভাবে কিন্তু লিখতে গেলে তোমরা কিন্তু ধরা খাবা। এই জন্য তোমাদের আসলে এই সময় আসলে এই ইংলিশের যে কোশ্চেন গুলো আছে, বিশেষ করে আমি যতবার ইংলিশে ক্লাস আমি নিয়েছি এই 9, 10 এর ক্ষেত্রে, তারা এই কখনো 2 নাম্বার যে অ্যান্সার অর্থাৎ কোশ্চেন অ্যান্সার, তারা এমসিকিউ ভালো মতোই অ্যান্সার দিচ্ছে, কিন্তু 2 নাম্বার কোশ্চেন অ্যান্সার করতে যে 5 মিনিটের উপরে একটা কোশ্চেনের অ্যান্সার লিখতে পেরেছে কিনা সন্দেহ। অনেক সময় আমার 40 মিনিটের মধ্যে 30 মিনিটই পার হয়ে যায় এই 2 নাম্বার আইটেম পড়াইতে যেয়ে। মানে তারা আর কোশ্চেন অ্যান্সার লিখতে পারে না, কি যে হবে ওটা বুঝতেই পারে না কোশ্চেন অ্যান্সারটা কি হবে। তো এটা কেন, এই ঘাটতি কেন? কারণ তারা চিন্তা করে না, এবং চিন্তা করার যে প্র্যাকটিস সেটা তাদের নাই, কারণ তারা মুখস্থ বিদ্যা করে এ পর্যন্ত আসছে, এবং এখান থেকে মুখস্থ বিদ্যা করে অনার্স মাস্টার্স লেভেলে বাকি সময়টাও পার করবে, সমস্যা নেই। এখন আমাদের যদি চিন্তা করার সময় আরো পরে হয় তাহলে কিন্তু আর কিছু বলার নাই, কারণ আমাদের সবকিছু কিন্তু পরবর্তীতে আমরা কিন্তু মুখস্থ নির্ভর একটা জাতি হয়ে গেছি বলা যায়। এখন আমাদের যে ইউনিট 5 আছে, এখানে দেখো নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট, আমি আগেই বলেছি আমাদের কিন্তু 8টা ইউনিট, আমি 8টা ইউনিটের মধ্যে আমাদের ইউনিট 5 এ এবং আমি ইউনিট 6টা পরে ধরবো। ইউনিট 5 এর পর ইউনিট 5টা আগামী ক্লাসে শেষ করে আমরা ইউনিট 7 এবং ইউনিট 8 এই তিনটা ইউনিট আগে শুরু করে তারপর আমি সবশেষে ইউনিট 6 এ যাব। এটা আমাদের সার্কভুক্ত দেশের কিছু দেশের বর্ণনা দেওয়া আছে, এগুলো তোমাদের, আমিও এক্সাম ওরিয়েন্টেড এর মতোই এখন আগাচ্ছি, কারণ আমার এখন সিলেবাসটা যেভাবে শেষ করতে হবে, আসলে সপ্তাহে একটা ক্লাসে আমার পক্ষে আসলে তোমাদের এই হোল সিলেবাস মানে যদি আমি হাফ ইয়ারলি বলে থাকি তাহলে কিন্তু শেষ করাটা কোয়াইট টাফ। মানে আমি যদি এখানে সপ্তাহে 2টো ক্লাস পেতাম বা 3টা ক্লাস পেতাম তাহলে কিন্তু আমার জন্য আরো ইজিয়ার হতো। 40 মিনিটের ক্লাসে আসলে এখনই আমাকে টাইম যা দেখাচ্ছে তাতে আমি বেশি সময় পাচ্ছি না। এখন এর মধ্যে তোমাদের যতগুলো টাস্ক আছে, আমি আগেই বলেছি, আগে রিডিং গুলো আমরা টেক্সটটা পড়ে যাই, টেক্সটটা পড়ে যে তারপর আমরা বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা করব, এবং সেটা হচ্ছে আমরা ওই সিলেবাসে যেভাবে আমাদের কোশ্চেন প্যাটার্ন থাকে সেভাবে আমরা কাজগুলো করব। ঠিক আছে, এখন এর মধ্যে আর তো কারো কোনো সমস্যা নাই? ইউনিট 4 এ কারো কি কোনো সমস্যা আছে? No, miss. ও No, মিস। miss. খুব ভালো, সমস্যা না থাকলে খুবই ভালো। আমাদের ইউনিট 5 এ আছে নেচার এনভায়রনমেন্ট, এই আমাদের প্রকৃতি এবং যে পরিবেশের কথা বলা হয়েছে সেখানে আছে দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স। এখন দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স সম্পর্কে আমাদের হাতে সময় আছে 7 মিনিট। কেউ কি গ্রিড অফ দ্য মাইটি রিভার্স সম্পর্কে কি পড়তে আগ্রহী? আমাদের একটা লেসন যদি এখন আমরা মোটামুটি একটু পড়ে ফেলি তাহলে হয়তো আমাদের কিছুটা আগাবে। Miss Ampuri. আচ্ছা পড়ো। Listen 1. The great of the mighty rivers. Meherjan lives in a slum on the Sirajganj town protection embankment. Her polythene roofed shelter looks like a cave. She is nearly 45 but looks more than her age. In front of her shelter, she is trying to make a fire to cook the day's only meal. Her weak hands tremble as she adds some fallen leaves and straw to the fire. The whispering wind from the river Jamuna makes the fire unsteady. The dancing flames reminds Meherjan of the turmoil in her life. Not long ago, Meherjan had everything: a family. Family. Miss, এটা কি হ্যাঁ Arable, এই অ্যারাবল শব্দ Arable আমরা land ইউনিট 4 এ and পড়েছি। অ্যারাবল ল্যান্ড। Arable and the erosion of the Jamuna gradually consumed all her land property. It finally claimed her only shelter during the last monsoon. It took the river only a day to devour Meher's house, trees, vegetable garden, and the bamboo bush. She had a happy family once. Over the years, she lost her husband and her family to disease that cruel hunger and poverty brought to the family. Now she is the only one left to live on with the loss and the pain. The greedy Jamuna has
her dreams and happiness. There are thousands others waiting to share the same fate like Meherjan. Bangladesh is a land of rivers. Some of those banks overflow or erode during monsoon. Erosion is a harsh reality for the people living along the river bank. During each monsoon, many more villages are threatened by the mighty rivers like the Jamuna, the Padma, the Meghna. It is estimated the river erosion makes at least 1 lakh people homeless every year in Bangladesh. In fact, river erosion is one of the main dangers caused by climate change. If we can't take prompt actions to adapt to climate change, there will be thousands of more Meherjans in our towns and villages every year. আচ্ছা, থ্যাংক ইউ। এই যে আমরা গ্রিড অফ দ্য মাইটি রিভার্স পড়তেছি, আমরা মানে কি বলবো, আমি ছোটবেলা থেকে যদি বলে আসি তাহলে আমি নিজেও ছোটবেলা থেকে এই বন্যা ও তার প্রতিকার এগুলো রচনা পড়ে আসছি। এই যে প্রতিকার, এখন পর্যন্ত প্রতিকার হয় নাই, তার মানে হচ্ছে এখনো সেই ব্যবস্থা কোনো কিছুই না হয় না। বন্যা এখন আগের মতো হয়, গ্রাম ভেসে যায়, সবকিছু নষ্ট হয়। তার মানে হচ্ছে আমাদের কোনো কিছু করা হয় না। আমরা বলি অনেক কিন্তু করি অনেক কম। তো যাই হোক, এখন টাইম আমাদের আছে 3 মিনিট। আমাদের এখানে যে মেহেরজানের কথা বলা হয়েছে, সে সিরাজগঞ্জের একটি শহর রক্ষা বাঁধের উপর আর কি, এটা বস্তিতে বাস করে। তার যেখানে হার পলিথিন রুফ শেল্টার লুকস লাইক এ কেজ, তার যে পলিথিন দিয়ে তৈরি একটি আশ্রয়, সেই আশ্রয়টা দেখতে একটা খাঁচার মতো। she is nearly 45 but looks more than her age. তাকে দেখতে মানে তার বয়স হচ্ছে 45, কিন্তু তাকে দেখতে লাগে ঠিক 45 এর চেয়েও বেশি। In front of her shelter, she is trying to make a fire to cook the day's only meal. অর্থাৎ দিনের যে খাবারটুকু, একমাত্র খাবার, সেই একমাত্র খাবারটা রান্না করার জন্য সে কি করার চেষ্টা করতেছে, আগুন জ্বালানোর চেষ্টা করতেছে। Her weak hands tremble as she adds some fallen leaves and straw to the fire. তার যে হাত সেটা খুব কাঁপছিল, কারণ কি তার হাত দুর্বল ছিলেন, তার দুর্বল হাতগুলো কাঁপছিল যখন তিনি খড় টড় পাতা টাতা এগুলো যখন ওই আগুনে দিচ্ছিলেন, তখন তার হাতটা কেঁপে উঠছিল। The whispering wind from the river Jamuna makes the fire unsteady. এখানে তিনি ওই যে যেহেতু শহর রক্ষাকারী বাঁধের উপর তিনি বসবাস করছেন, ওই বাঁধের পাশেই আছে নদী। এখন এই যমুনা নদীর যে বাতাসটা সেটা এসে কি করছে, তার আগুনটাকে কাঁপাচ্ছে বারবার, অর্থাৎ রান্না তার হতে খুব সময় লাগবে। The dancing flames reminds Meherjan of the turmoil in her life. সুন্দর করে কথা বলছে, দেখো ড্যান্সিং ফ্লেমস, তার মানে বাতাসে যে অগ্নিশিখাটা যে এখানে কেঁপে উঠছিল, যে এটাকে ড্যান্সিং ফ্লেম বলা হচ্ছে। এখানে তার জীবনের যে সময়টা, সেই জীবনের যে কষ্টের সময়টা, টার্মোয়েল, কষ্টের সময়টা, সেই কষ্টটাকে তাকে মনে করিয়ে দিচ্ছে। Not long ago, Meherjan had everything, a family, arable land and cattle. অনেক বছর আগেও হয়নি, খুব বেশি দিনের কথা না, যখন মেহেরজানের কি ছিল, পরিবার ছিল, একটা সুন্দর চাষযোগ্য জমি ছিল, গবাদি পশু ছিল। The erosion of the Jamuna gradually consumed all her land and property. এখন এই যে যমুনার যে নদীর ভাঙনটা, সেটা আস্তে আস্তে তার সবকিছুই কি করে, কনজিউম করে, গ্রাস করে। It finally claimed her only shelter during the last monsoon. শেষের যে মৌসুমটা ছিল, সেই শেষের মৌসুমের সময় তার কি হয়, যে শেষ আশ্রয়টা, সেটাও এই বর্ষায়, গত বর্ষার সময় তার এটাও কি করে, গ্রাস করে। It took the river only a day to devour Meher's house, fields, a vegetable garden and the bamboo bush. একদিনের মাথায় সে কি করে, এই নদী তার এই সব কিছু গ্রাস করে নেয়। She had a happy family once. এক সময় তার খুব ভালো ফ্যামিলি ছিল। Over the years, she lost her husband and her family to diseases that cruel hunger and poverty brought to the family. তার জীবনে তার যে ইম্পর্টেন্ট পার্সন ছিল, তার স্বামী, তার যে পরিবার, তারা সবাই আসলে রোগাক্রান্ত হয়ে, মানে রোগের শিকার হয়ে, এই যে ক্ষুধা বা দারিদ্রতার কারণে যে রোগাক্রান্ত অবস্থা, সেটার কারণে মারা যায়। Now she is the only one left to live on with the loss and the pain. এই যে তার যে কষ্ট, এই যে হারানোর বেদনা, এগুলো নিয়ে তিনি একাই বেঁচে আছেন। The greedy Jamuna has shattered her dreams and happiness. এই যে যমুনাকে গ্রিডি বলা হচ্ছে, এই গ্রিডি যমুনা কি করেছে, তার স্বপ্নকে শ্যাটার করে দিয়েছে, ভেঙে দিয়েছে। There are thousand others waiting to share the same fate like মেহেরজান। এরকম আরো হাজার মেহেরজানের মতো যে ভাগ্য বহন করার মতো মানুষ আছে। বাংলাদেশ is a land of rivers, some of whose banks overflow or erode during monsoon, অর্থাৎ বর্ষার সময় দেখা যায় যে এরা ওভারফ্লো হয়ে কি